প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তাই এ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মোজাহিরুল হক 1949 সালের জানুয়ারিতে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1972 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল এডুকেশনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সারা পৃথিবীব্যাপী তাদের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। পৃথিবীর সকল রাষ্ট্রে দিবসটি পালিত হয় এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে। এবছর আজকে এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় কি? এদের একটা ফোকাল পয়েন্ট থাকে, একটা মূল থিম থাকে, সে বিষয়টি কি? আসলে এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে, এটা সারা বিশ্বে যে প্রতি বছর পালন হয়ে আসছে, প্রতি বছরই একটা থিম থাকে। যেমন গত বছরে 2016-তে আমাদের থিম ছিল ডায়াবেটিস। কারণ দেখা গেছে যে সেই পৃথিবীতে ডায়াবেটির প্রকোপটা অনেক বেড়ে গেছে এবং সেটা আমাদের দেশেও আমরা দেখি। তো এটা এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো ডিপ্রেশন এবং আমরা কথা বলি, মানে উই টক, লেটস টক। এটা হলো এই বছরের প্রতিপাদ্য। এখন কথা হলো কেন এই বিষয়টাকে প্রতিপাদ্য বিষয় করা হলো বা আগে অন্যগুলি করা হয়েছে কেন? WHO দেখেছে যে সারা বিশ্বে এখন যেই রোগটা, মানে ইলনেস, সারা বিশ্বে 300 মিলিয়ন লোকের অসুস্থতার কারণ হয়ে গেছে। এই ডিপ্রেশন বা বিষণ্ণতা, বিষণ্ণতা, এটা 330 কোটি লোক সারা বিশ্বের বিষণ্ণতায় ভুগছে। এটা একটা রোগ এবং এই রোগটার যে সমস্ত কারণগুলি বা যে কারণে এই রোগটার, সেই কারণগুলি এখন কিন্তু আমাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে উপস্থিত কারণগুলি। স্যার, যদি একটু বলেন যে এই যে বিষণ্ণতা বা ডিপ্রেশন, এবং এটা নিয়ে আমাদের কথা বলতে হবে সচেতনতা তৈরির জন্য, যাতে আমরা বিষণ্ণতায় আক্রান্ত না হই এবং বিষণ্ণতায় আক্রান্ত হলে যেন সেখান থেকে ওভারকাম করা যায়, এটাই মূল উদ্দেশ্য। তা একজন মানুষের এমনিতে তো আমাদের কিছু দুশ্চিন্তা হয়, আমরা কিছুটা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমার মনে হয় আমার একটু বিষণ্ণ লাগছে, কিন্তু বিষণ্ণতা মানে কি? এটাকে আমরা ডিপ্রেশন কখন বলবো? হ্যাঁ, এখন কথা হলো আমরা যে স্বাভাবিকভাবে কথা বলছি এবং আমরা স্বাভাবিকভাবে খাচ্ছি, স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন কাজকর্ম করছি, স্বাভাবিকভাবে সবার সাথে মিশছি, আমরা কোনো এন্টারটেইনমেন্ট এনজয় করছি, খেলাধুলা করছি, প্রতিটি বিষয় স্বাভাবিকভাবে আমরা করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে আমার মধ্যে একটা বিষণ্ণতা দেখা দিতে পারে। বিভিন্ন কারণ হতে পারে। যেমন একটা ছেলে পড়াশোনা করছে, এখন পরীক্ষা দিচ্ছে, সবসময় ভালো করছে, কিন্তু হঠাৎ করে একটা পরীক্ষার ফল তার খারাপ হয়ে গেল, তার একটা সাময়িক বিষণ্ণতা হতে পারে এবং এটা সে ওভারকাম করতে পারে। কিন্তু যখন নাকি এই বিষণ্ণতা দেখা যাবে যে কাটিয়ে উঠতে পারছে না সে, এই যে স্যাডনেস, এটাকে আমরা স্যাডনেস বলি বা দুঃখ ভারাক্রান্ত থাকা, ডিপ্রেশনটার একটা স্বাভাবিক মানে আমরা প্রতিশব্দ যদি বের করতে চাই, মানে সে দুঃখী সাময়িকভাবে। এখন কথা হচ্ছে যে এইটা যদি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ তার যদি এই বিষণ্ণতা থাকে, তাইলে আমাদের বা দুঃখবোধটা তার মধ্যে যদি বিরাজ করে, তখন আমরা বলবো যে সে বিষণ্ণতায় ভুগছে এবং তার চিকিৎসার দরকার। আপনি যে কথাটা বললেন যে লেটস টক, কেন এটা প্রতিপাদ্য বিষয় হয়েছে, এবং বিষণ্ণতার থেকে যদি বাঁচাতে হয় তাইলে আমাদের তার সাথে কথা বলতে হবে এবং তাকে আমাদের যেই কারণে তার এই বিষণ্ণতা, সেখান থেকে সরিয়ে আনতে হবে এবং সেইটার জন্য এই কথা বলাটা, তার সাথে কথা বলে তাকে ওই যে তার যে বিষণ্ণতার চিন্তাটা, সেই চিন্তাটা থেকে তাকে সরিয়ে আনতে হবে।
স্যার, এটা একদিকে হচ্ছে যে বিষণ্ণতায় আক্রান্ত, তার সঙ্গে কথা বলা, কাউন্সিলিং। আমরা অন্যভাবেও দেখতে পারি যে এই যে আমরা আলোচনা করছি বিষণ্ণতা নিয়ে, এইভাবে মানুষের মধ্যে বিষণ্ণতা যাতে না হয় বা যেসব কারণ হয় সেই সচেতনতাও ছড়িয়ে দেওয়াটাও এই কথা বলারই একটা অংশ। তো বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সব দেশই করে, বাংলাদেশও করছে। সাধারণত কি ধরনের কর্মসূচি নেওয়া হয় সচেতনতা বৃদ্ধির জন্য? হ্যাঁ, একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এটার যে পশ্চিমা দেশগুলিতে যে পরিমাণ লোক বিষণ্ণতায় ভোগে তার 50%, মানে অর্ধেক লোকেই তারা জানে না বা তাদের আত্মীয় স্বজন জানে না যে তারা বিষণ্ণতায় ভুগছে। এটা একটা ডায়াগনস্টিক প্রবলেম, মানে আনডায়াগনোজ আনডায়াগনোজ থেকে যায় 50%। এখন দেখা গেছে যে প্রতি বছর যে 2005 থেকে 2015 এর মধ্যে দেখা গেছে প্রতি বছর 18% করে বৃদ্ধি পাচ্ছে বিষণ্ণতা রোগী। অনেক তো হারে এটা একটা অ্যালার্মিং যে এত বেশি 18% করে বাড়ছে প্রতি বছর। এবং এইটা আমরা পশ্চিমা দেশগুলিতে যেখানে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আছে এবং এই সমস্ত জিনিস নিয়ে খুব কনসার্ন তারা, সেখানে এটা ঘটছে। তো সেইভাবে যদি আমরা একটা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ মধ্যে থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, তাইলে এইটা একটা ভয়াবহ চিত্র হয়তো উঠে আসতে পারে এবং আমাদের এই জন্য গবেষণা করা উচিত। এখন কথা হচ্ছে, আমি আপনার প্রশ্নটাকে যদি ধরি যে কেন এই বিষণ্ণতা হচ্ছে, এই বিষণ্ণতার কিন্তু বিভিন্ন কারণ আছে। আমি একটা বলেছি যে দুঃখবোধটা, সেটা একটা পরীক্ষায় ফেলিওর থেকে হতে পারে। এখন আসেন একটা সামাজিক ব্যবস্থা প্রত্যেক দেশেই আছে এবং সেইখানে যখন দেখা যায় যে লেখাপড়া করেছে, মেধা আছে, পরীক্ষায় ভালো করে এসছে, কিন্তু এখন সে চাকরি পাচ্ছে না, তাহলে তার মধ্যে কিন্তু একটা বিষণ্ণ, তার কিন্তু কোয়ালিটি আছে, কিন্তু সে কম্পিটিশনে এখন যখন চাকরিতে যাচ্ছে তখন দেখছে যে মেধার মূল্যায়ন হচ্ছে না, তার চেয়ে অল্প মেধার লোকজন হয়তো চাকরি পেয়ে যাচ্ছে, সে পাচ্ছে না, তখন তার মধ্যে কিন্তু এই বিষণ্ণতা দেখা দিতে পারে। সিমিলারলি ধরেন আরও একটা জিনিস হতে পারে যে অন্য পরীক্ষার পদ্ধতির যে সমস্ত জিনিস আছে সেইখানে সে তার মেধা নিয়ে সে হয়তো ভালো ফল করতে পারতো অন্য ছাত্রদের সাথে, কিন্তু দেখা গেল কোনো কারণে সে ভালো ফল না করে অন্য কেউ ভালো ফল করতেছে, তখন তার মধ্যে কিন্তু একটা বিষণ্ণতা দেখা দিতে পারে। তারপরে দেখেন, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কথাটা যদি আমরা চিন্তা করি, একটা লোক যা আর্ন করে সৎভাবে, সে যদি তার পরিবার চালাতে না পারে এবং সবসময় একটা টানাপোড়েনের মধ্যে থাকে এবং এটা নিয়ে যখন সে চিন্তা করে যে সে ঠিকমতো যে বেতন পাচ্ছে সেটা দিয়ে সংসার চালাতে পারছে না, তখনও তার মধ্যে একটা এই বিষণ্ণতা চলে আসতে পারে। এবং এইটা ওই যে আমি বললাম নানা রকম অস্থিরতা তৈরি করে, সামাজিক অস্থিরতা। তারপরে এরপরে দেখেন এই সামাজিক অস্থিরতা থেকে যে বেরোয় আসবে, সে সেখান থেকে আরও বেরোয় আসতে পারতেছে না কোনো কারণে। হ্যাঁ, এইটা তার বিষণ্ণতাকে কিন্তু আরও ক্রনিক করে ফেলে এবং সেটাই তখন দেখা যায় যে এই বিষণ্ণতা থেকে সে বেরিয়ে আসতে পারছে না, তখন কিন্তু এটার ইফেক্ট আরও খারাপ হতে হয়। যেমন যখন সে বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে পারেন, এটার মধ্যেই থাকছে, তখন তার মধ্যে একটা জিনিস কাজ করে, সেই জিনিসটা হলো যে এর থেকে সে পরিত্রাণ চায় এবং পরিত্রাণ চাইতে গিয়ে তার যে আউটবাসটা সেটা বিভিন্ন রকমের হতে পারে। একটা হতে পারে সে আত্মহননের দিকে যেতে পারে, মনে হয় যে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার বাঁচতে ইচ্ছা করে না, বা আমার বেঁচে থেকে লাভ নেই, বেঁচে থেকে আমার লাভ নেই, আমি তো খাপ খাওয়াতে পারছি না, তখন তার মধ্যে একটা আত্মহননের চিন্তা আসতে পারে। এবং এটা যে এই যে সুইসাইডাল টেন্ডেন্সিটা, এটা দেখা গেছে যারা বিষণ্ণতায় ভোগে তাদের প্রতি 10 জনের মধ্যে 1 জনের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকবে এবং আত্মহত্যা করবে। তাহলে এইবার আমরা এটার ম্যাগনানিমিটি যদি চিন্তা করি, যে সমাজে যদি বিষণ্ণতা থাকে তাহলে প্রতি 10 জন বিষণ্ণতায় ভোগে তার মধ্যে একজন আত্মহননে যেতে পারে। এখন এই আত্মহনন কি, সে এটা বিভিন্ন দিক আছে। আজকে আমরা যে সমস্ত সমাজে দেখছি যে আত্মাহুতি দিচ্ছে অনেকে প্রতিবাদ হিসাবে যদি বলি, বা কোনো একটা তাদের একটা বিশ্বাসের থেকে, সেইখানে কিন্তু এই যারা বিষণ্ণতায় ভোগেন তারা কিন্তু এই ধরনের পন্থা অবলম্বন করতে পারে আত্মহননের, যেটা
কিন্তু সামাজিক সেটা আমরা অস্থিরতা আমরা স্যার প্রায়ই দেখছি। এর বিষণ্ণতার কারণ হিসেবে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের টানাপোড়েন সহ অনেক বিষয় আছে, কিন্তু এর থেকে আমরা উত্তরণও চাই। আমাদের যে কালচারের পরিবর্তন, আমাদের যে বিভিন্ন রকম ভার্চুয়াল মিডিয়া, আমাদের ডিশ কালচারের মাধ্যমে মাল্টিকালচারাল জিনিসপত্র ঢুকে পড়া, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রভাব ফেলা, এইসবও কি এতে প্রভাব ফেলতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলে। প্রত্যেকটা জিনিসে ডিপ্রেশনে যারা ভুগছে তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে অনেক কিছুতেই। যে সে খাপ খাওয়াতে পারছে না, এইটা তার একটা ব্যর্থতা সে মনে করতে পারে। সুতরাং এইটা একটা তার নেতিবাচক প্রভাব তার মধ্যে ফেলবে যে আমি পাচ্ছি না, আমি ফেইলিওর, আমার দ্বারা সম্ভব হবে না খাপ খাওয়ানো। এবং এইটা একটা তার মুড এবং অ্যাকশন এইগুলির উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এবং এটার ফলে যেটা হচ্ছে, এই নেতিবাচক প্রভাবের ফলে এখান থেকে তার বেরোয় আসার একটা প্রচেষ্টা থাকতে পারে। কিন্তু সেটার জন্য এই যে লেটস টক যেই কথাটা, এবং আমাদেরকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে তাকে যে সে বিষণ্ণতায় ভুগছে বা বিষণ্ণতায় ভুগতে পারে, তখনই তাকে আমাদেরকে অ্যাক্সেস টু কেয়ারে নিতে হবে। মানে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বিশেষভাবে আমরা মেন্টাল হেলথের ডাক্তারদের কাছে সাধারণত রেফার করি যারা বিষণ্ণতায় ভোগেন। এখন কথা হচ্ছে কিভাবে আমরা বুঝবো এইটা একটা সমস্যা পরিবারের মধ্যে থাকতে পারে বা সমাজের মধ্যে থাকতে পারে। আমরা অনেক সময় দেখি না, অনেক আগে সিগারেট খেত না, এখন সে স্মোকিং হয়ে যাচ্ছে। আগে মাদকাসক্ত ছিল না, ভালো ছিল, এখন সে মাদকাসক্তিতে ঝুঁকে পড়েছে। এই যে কোনো একটা দিকে ঝুঁকে পড়া, এইটা মানে স্বাভাবিকের থেকে বেরোয় এসে আরেকটা দিকে ঝুঁকে পড়া, এইটা কিন্তু একটা বিষণ্ণতার মানে ফল। মানে সে বিষণ্ণতায় ভুগছে। এখন তার একটা ইটিং হ্যাবিট আছে, ইটিং হ্যাবিট চেঞ্জ হয়ে যেতে পারে। তার স্লিপিং হ্যাবিট আছে, কিভাবে সে ঘুমাতো এটা সে এখন ভিন্নভাবে ঘুমাচ্ছে। সে আগে লাইভলি পার্টিসিপেটরি ছিল, এখন কোনো কিছুতে তার সে আর আগ্রহ বোধ করছে না। সে ফেসবুকে থাকতো অনেক সময় পর্যন্ত, এখন আর সে ফেসবুকেও থাকছে না। ঠিক আছে, কোনো এন্টারটেইনমেন্টে সে যেত, সে টিভি দেখতো বা কোনো প্রোগ্রাম দেখতো, সেই প্রোগ্রামের প্রতি তার আকর্ষণ চলে গেছে। এই ধরনের যখন নাকি আমরা একটু শিফট দেখব তার নর্মাল বা ন্যাচারাল যে সমস্ত লাইফস্টাইল ছিল সেখান থেকে, তখন আমাদেরকে ভাবতে হবে যে সে বিষণ্ণতায় ভুগছে। তাহলে পরিবার থেকে কিন্তু সম্ভব আইডেন্টিফাই ধারণা করা, সমাজ থেকেও সম্ভব। যারা সমাজের মধ্যে আছেন তারা দেখছেন একটা ছেলে আগে সুন্দর লেখাপড়া করতো, বাসায় থাকতো, সময় মতো হয়তো প্রেয়ারেও যেত, নামাজ পড়তে যেত, আবার খেলতে যেত, এই সমস্ত স্বাভাবিক জায়গা থেকে যখন সরে আসে তখন কিন্তু ইটস অ্যালার্মিং। স্যার, এই বিষণ্ণতা বা ডিপ্রেশনে পড়লে আপনি বলছেন যে প্রতি 10 জনে একজনের মধ্যে, অনেকের মধ্যে আত্মহত্যা প্রবণতা, আত্মহননের পথ বেছে নেয়, এরকম স্ট্যাটিস্টিক্স তাই বলছে। এছাড়াও যে 9 জন আত্মহত্যার দিকে যায় না, তারাও তাদের জন্য এটা একটা রাষ্ট্র বা ফ্যামিলি বা সোসাইটির জন্য তারা কতটা বার্ডেন হতে পারে? মানে বিষণ্ণতা নিয়ে আমরা শুধু আত্মহত্যাই নেই, এর বাইরেও তো অনেক প্রভাব পড়তে পারে, সেগুলি কি? এখানে কিন্তু আজকাল কিন্তু বলা হচ্ছে যে বিষণ্ণতা একটা যে রোগ, এবং এই রোগটার কারণে তাদের ডিসএবিলিটি হয়ে যেতে পারে। মানে তাদেরকে সেভাবে ধরা হচ্ছে, যেমন বিষণ্ণতায় যারা ভুগবেন তারা কিন্তু অন্যান্য রোগে ভুগতে পারেন, কারণ তাদের যেমন ফুড হ্যাবিট সেটা চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। এইসব কারণে আজকাল যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি আছে সেইগুলিতে তারা কিন্তু ভুগতে পারে। যেমন ডায়াবেটিসে ভুগতে পারে, তারপরে হাইপারটেনশনে ভুগতে পারে, তারপরে স্ট্রোকের দিকে যাইতে পারে, স্লিপ ডিসঅর্ডারে ভুগতে পারে। এবং এই সমস্ত কারণে তারা তাদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ছিল, তাদের যে কাজের ফলে এইটা হ্যাম্পার্ড হয়ে যাবে। তারা ঠিক মতো কাজ করতে পারবে না, ওয়ার্কিং আউটপুট কমে যাবে। হ্যাঁ, চিন্তা শক্তি তো এমনভাবে কমবে যে সে সঠিক চিন্তাটা যেমন করতে পারতেছে না, পাশাপাশি মনেও রাখতে পারতেছে না অনেক কিছু, এবং এটার কনসিকুয়েন্স সম্বন্ধে সে যখন চিন্তা করতে পারছে না, অথচ অ্যাক্ট করে ফেলেছে একটা কিছু। এই ধরনের ঘটনাও ঘটে যেতে পারে। সুতরাং আমাদের মনে হয় যে এই জিনিসটার জন্য রাষ্ট্রকে একটা দায়িত্ব নিতে হবে, যে বিষণ্ণতা যেহেতু আত্মহত্যারও একটা কারণ, এবং আত্মহনন যেটা নাকি ইদানিংকালে আমরা কিছু দেখছি সমাজের মধ্যে ঘটছে বিভিন্ন জায়গায়,
তো সেই সমস্ত জায়গাগুলি নিয়ে রাষ্ট্রকে চিন্তা করতে হবে এবং বিষণ্ণতাকে প্রাইমারিভাবে আইডেন্টিফাই করতে হবে এবং একটা রাইট অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি নিতে হবে কিভাবে এ থেকে ওভারকাম করা যায়, রিপ্রেশন থেকে বাঁচিয়ে রাখা যায়। স্যার, আপনি দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সাউথ এশিয়া রিজিয়নের আঞ্চলিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার দীর্ঘদিন এই ফিল্ডে কাজ। আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিষণ্ণতা হোক বা যে কোনো কিছুই হোক, তার কারণ এবং ধরনের অনেক পার্থক্য থাকে। উন্নত বিশ্বে একরকম, যেখানে আপনি বলছেন যে প্রতি বছর বাড়ছে, তার 50% আনডায়াগনোসড। আমাদের দেশের প্রেক্ষাপটে কারণ ধরন একটু ভিন্ন। আপনি কি মনে করেন আমাদের এই সোসাইটিতে এখন প্রকটভাবে কোন কারণগুলি বিরাজ করছে বিষণ্ণতার জন্য এবং সেটা থেকে ওভারকাম করার জন্য কি করা যেতে পারে? আমরা একটা ওপেন সোসাইটি, আমাদের অনেক কিছুই ছিল যা আমরা কিন্তু আমাদের মত ভাব প্রকাশ করারও একটা অনেক বেশি সুযোগ ছিল আগে। ইভেন আমাদের দেশে যে সমস্ত জিনিস এখন আমরা দেখছি এবং পত্রিকাত্তরেও প্রকাশ পাচ্ছে, এইগুলির মধ্যে কিন্তু আমাদের যে ভাব প্রকাশ, মত প্রকাশ, এই সমস্ত বিষয়ে বোধহয় কিছু লিমিটেশনস দিন দিন বাড়ছে। আমরা কদিন আগেও দেখেছি ফেসবুক বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, শোনা যাচ্ছিল, অবশ্য এখন শোনা যাচ্ছে না এটা ঠিক থাকবে। এই ধরনের মত প্রকাশের যে স্বাধীনতা, এইটা যদি সমাজে না থাকে, মানে ওয়ে অফ ভেন্টিলেশন, এইটা মনের ভেন্টিলেশন তো থাকতে হবে। এইটা যদি না থাকে, এবং আপনি দেখেন যে আজকাল বাচ্চারা খেলাধুলা করার তাদের কোনো মাঠ নাই, পার্ক নাই, এই সমস্ত জিনিস যদি বিনোদনের সুযোগ নাই একমাত্র টিভি ছাড়া। সুতরাং আমরা কি দেখছি, এই যে কত কিছু স্বাধীনতা তাদের ছিল এবং যেটা নিয়ে তারা ব্যস্ত থাকতো, সেই জিনিসগুলি যখন থাকবে না, তখন আমাদের যে তরুণরা আছে, যুবকরা আছে বিশেষ করে, তাদের মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন আসবে এবং হতাশা। এই হতাশার থেকে যেটা আসে সেটাই ডিপ্রেশন। এবং আমাদেরকে কিন্তু এই সমাজে সমাজটাকে হতাশামুক্ত করতে হবে এবং সেটার জন্য যা করণীয়, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রকে সেটা করতে হবে। মানে আরেকটু স্পেসিফিক যদি বলেন যে হতাশা মুক্ত হওয়ার জন্য রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, এখানে তো ব্যক্তির নিজের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার, তার পরিবারের রেসপন্সিবিলিটি থাকা দরকার, একটা সমাজের রেসপন্সিবিলিটি থাকা দরকার, যেটা ক্রমান্বয়ে আমরা শিথিল হয়ে আসতে দেখছি। এ বিষয়ে আপনার পরামর্শ কি, যে এই প্রতিটা পর্যায়ে কি কি ভূমিকা রাখতে পারি যাতে আমার সন্তান বা আমি বা আমার ফ্যামিলির কেউ বিষণ্ণতায় না ভোগে? হ্যাঁ, এইটা আজকাল কি হয়েছে যে কোনো পরিবারে দেখা যায় যে বাবা মা দুজনই আপনার কর্মজীবী, এবং ছোটবেলা থেকেই অনেক শিশুরা দেখা যাচ্ছে যে মা বাবার সাথে যে আগেকার দিনে যে সমস্ত বন্ডেজ ছিল, সেই বন্ডেজ থেকে বেরোয় আসতেছে, থাকছে না সেই বন্ডেজটা। তো এই ধরনের কারণে অনেক সময় শিশুরা যে মা বাবার যে সান্নিধ্যটা পেত, সেই সান্নিধ্যটা তারা পাচ্ছে না, এবং সান্নিধ্যটা না পাওয়ার কারণে তাদের যে স্নেহ, মায়া, মমতা, যে জিনিসগুলি থাকার কথা ছিল, সেটা তারা পাচ্ছে না। এবং এইটা না পাওয়ার কারণেও অনেক সময় যেটা হতে পারে যে এই ছোটোবেলা থেকেই শিশু যখন ডেভেলপ করে আসতেছে, তখন তাদের একটা ডিটাচমেন্ট হচ্ছে সমাজের সাথে, এবং বা নিজের ফ্যামিলির সাথে একটা ডিটাচমেন্ট হচ্ছে, এবং এইটার থেকে একটা ফ্রাস্ট্রেশনের জন্ম নিতে পারে পরিবারে। এবং এইখানে মা বাবাকে কিন্তু দেখতে হবে যে তার সন্তানের প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য, তার মায়া, মমতা, ভালোবাসা, সেটা কিন্তু এনশিওর করতে হবে। সিমিলারলি আত্মীয়তার বন্ধনে বা সামাজিক বন্ধনে যারা আছি আমরা, সেই জায়গাটায়ও আমাদেরকে একটা ক্লোজ রিলেশনশিপ রাখতে হবে এবং তাদের প্রতি আমাদের যে একটা দায়িত্ব আছে, সমাজের যে দায়িত্ব, সেটা পালন করার জন্য আমাদেরও সচেষ্ট থাকতে হবে। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, সব জায়গা থেকে উদ্যোগী হতে হবে। এ বিষয়ে আমাদের বেশি বেশি কথা বলতে হবে, কাউন্সিলিং করতে হবে, যারা আক্রান্ত হয়েছে তাদের ফিরিয়ে আনা, এবং আর কেউ যাতে আমরা আক্রান্ত না হই সেটা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ এর যে মূল প্রতিপাদ্য বিষয়, ডিপ্রেশন উই টক, এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনছিলাম। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এ অনুষ্ঠানটি দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।